গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউএস একাডেমি। আজকে আমরা ইতিহাস প্র্যাকটিস ক্লাস, যেটা আমরা 10 নম্বর আজকে ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 9খানা ক্লাস আমরা আলোচনা করেছি, যেখানে আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা চলেছিল। তোমরা যারা অবশ্যই প্রতিদিন ক্লাস দেখো তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে, অবশ্যই কোশ্চেনগুলো নিয়ে তোমরা যেভাবে মক টেস্ট দাও সেভাবে মক টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করে নেবে। চলো আজকে শুরু করি ইতিহাস মক টেস্ট 10 নম্বর ক্লাস। তার আগে দেখে নাও, আমাদের সম্প্রতি 2খানা ব্যাচ লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে লেডি কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপের ব্যাচ। আমাদের যে প্রাইজগুলো রয়েছে দেখো, সে প্রাইজগুলো কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। সেগুলো দিয়ে তোমরা কিন্তু অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন করে ক্লাস করতে পারবে। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, আর্য সমাজে চতুরাশ্রম প্রথার উদ্ভব ঘটে। আর্য সমাজে চতুরাশ্রম প্রথার উদ্ভব ঘটে কবে? বলো, উত্তর করো সবাই, সবাই উত্তর করবে। আর্য সমাজে চতুরাশ্রম প্রথার উদ্ভব ঘটে কবে? উত্তর কি হবে? উত্তর বি, ঋগ বৈদিক যুগের শেষে আর্য সমাজে চতুরাশ্রম প্রথার উদ্ভব ঘটে। আর্য সমাজে চতুরাশ্রম প্রথার উদ্ভব ঘটে ঋগ বৈদিক যুগে। দেখো, ঋগ বৈদিক যুগের গ্রামীণ সভ্যতা ছিল। ঋগ বৈদিক যুগটা কেমন ছিল? গ্রামীণ এবং ভিত্তি কৃষি প্রধান। কৃষিকাজ কিন্তু প্রধান ছিল, তাই না? কৃষিকাজ কিন্তু প্রধান ছিল। আর্য সমাজে চতুরাশ্রম প্রথার উদ্ভব ঘটে ঋগ বৈদিক যুগের শেষে। ঋগ বৈদিক যুগটা ছিল পুরোপুরি গ্রামীণ এবং কৃষিকাজ কিন্তু তাদের প্রধান ভিত্তি ছিল। 2 নম্বর দেখো, কোন মৌর্য সম্রাটের আমল থেকে পাটলিপুত্র মগধের রাজধানীতে পরিণত হয়? কোন মৌর্য সম্রাটের আমল থেকে পাটলিপুত্র মগধের রাজধানীতে পরিণত হয়? উত্তর করো সবাই। কোন মৌর্য সম্রাটের আমল থেকে পাটলিপুত্র মগধের রাজধানীতে পরিণত হয়? কোশ্চেনগুলো ভালো করে পড়ে তারপর বুঝে অ্যান্সার করলে সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। বলো। উত্তর কি হবে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের আমল থেকেই পাটলিপুত্র মগধের রাজধানীতে পরিণত হয় এবং পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠা কে করেছিলেন? অজাতশত্রু। পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠা করেছিলেন অজাতশত্রু। পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠা তখন কিন্তু রাজধানী করা হয়নি, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের আমল থেকে পাটলিপুত্র মগধের রাজধানী হিসাবে পরিগণিত হয়। 3 নম্বর দেখো, মহাবীরের জন্মস্থান কোথায়? মহাবীরের জন্মস্থান, মহাবীরের জন্মস্থান কোথায়? উত্তর করবে সবাই। মহাবীরের জন্মস্থান কোথায়? উত্তর কি হবে? মহাবীরের জন্মস্থান, দেখো, মহাবীরের জন্মস্থান কুন্দ গ্রাম বা কুন্দপুর, বর্তমানে যেটা যেটা বর্তমানে মুজফ্ফরপুর জেলার
মুজফ্ফরপুর জেলার বসার গ্রাম সেখানে কিন্তু জন্ম হয়েছিল। তাহলে মহাবীরের জন্মস্থান কোথায়? কুন্দপুর বা কুন্দগ্রাম, যেটা বর্তমানে মুজফ্ফরপুর জেলার বসার গ্রামে। ঠিক পাবানগরীতে মহাবীরের মৃত্যু হয়। অনশনে দেহ ত্যাগ করেন। এই যে দুখানা অপশন দেখো, এই যে দুইখানা অপশন, এই দুটো, এটা হচ্ছে, একটা হচ্ছে গৌতম বুদ্ধ, এটা জন্ম কপিলাবস্তু রাজ্যে, এবং কুশীনগরে মহাপরিনির্বাণ অর্থাৎ মৃত্যু, মহাপরিনির্বাণ। তাহলে বোঝা গেল ব্যাপারটা। কুন্দপুর বা কুন্দগ্রামে, বর্তমানে মুজফ্ফরপুর জেলার বসার গ্রামে মহাবীরের জন্মস্থান, পাবানগরীতে মৃত্যু, কপিলাবস্তু রাজ্যে গৌতম বুদ্ধের জন্ম, এবং কুশীনগরে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ। চলো 4 নম্বর দেখো, তিনি বলেন যে সমুদ্রের জলের যেমন একটি স্বাদ তা হলো নোনা, আমার ধর্মের একটি লক্ষ্য তা হলো সমুদ্রের জলের একটি স্বাদ তা হলো নোনা, আমার ধর্মের একটি লক্ষ্য তা হলো মানুষের দুঃখের হাত থেকে রক্ষা করা। তিনি কে? উত্তর হবে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ হচ্ছেন ধর্মের প্রবর্তক। তিনি এটা বলেছিলেন যে সমুদ্রের জলের একটি স্বাদ তা হলো নোনা, আমার ধর্মের একটি লক্ষ্য তা হলো মানুষকে দুঃখের হাত থেকে মুক্ত করা। এই উক্তিটি কোন ধর্ম প্রবর্তকের? গৌতম বুদ্ধ। 5 নম্বর দেখো, ষোড়শ মহাজনপদের মধ্যে কোন দুটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল? কোন দুটিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল? উত্তর করো সবাই। উত্তর কি হবে? মল্ল ও ব্রিজি। ষোড়শ মহাজনপদের মধ্যে সব প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল মল্ল ও ব্রিজি। 6 নম্বর দেখো, জুনাগড় লিপিতে কার কীর্তি ও কাহিনী বর্ণিত রয়েছে? জুনাগড় লিপিতে কার কীর্তি ও কাহিনী বর্ণিত রয়েছে? জুনাগড় লিপিতে কার কীর্তি এবং কাহিনী বর্ণিত রয়েছে? নহপান, রুদ্রদামন, অশোক, হর্ষবর্ধন। নহপান,
রুদ্রদমন, অশোক, হর্ষবর্ধন, জুনাগড় শিলালিপিতে কার কীর্তি এবং কাহিনী বর্ণিত রয়েছে? জুনাগড় লিপিতে, বলো সবাই উত্তর করবে। উত্তর কি হবে? দেখো, রুদ্রদমন। রুদ্রদমন হচ্ছে জুনাগড় লিপিতে তার কীর্তি এবং কাহিনীর বর্ণিত রয়েছে। শক জাতির যে দুটি শাখা সবচেয়ে বেশি আহ, প্রতিষ্ঠা লাভ করেছিল সেটা হচ্ছে খহরত এবং কার্দমাক। খহরত খহরত এবং কার্দমাক কার্দমক বলা হয়। সেই কার্দমক শাখার সবচেয়ে উল্লেখযোগ্য রাজা ছিল রুদ্রদমন। এই রুদ্রদমন তার জুনাগড় শিলালিপিতে তার কীর্তি এবং কাহিনী বর্ণিত রয়েছে। এই খহরত শাখার সবচেয়ে উল্লেখযোগ্য রাজা ছিল নহপান। নহপান। তাহলে রুদ্রদমন কার্দমাক শাখার উল্লেখযোগ্য রাজা এবং খহরত নহপান উল্লেখযোগ্য রাজা। 7 নম্বর দেখো, কোন বৌদ্ধ সংগীতিতে মহাযান ধর্মমতের উদ্ভব ঘটে? উত্তর করো সবাই। সবাই উত্তর করবে। কোন বৌদ্ধ সংগীতিতে মহাযান ধর্মমতের উদ্ভব ঘটে? কোন বৌদ্ধ সংগীতিতে মহাযান ধর্মমতের উদ্ভব ঘটে? প্রথম বৌদ্ধ সংগীত, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? কোনটি হবে উত্তর? সবাই করো। সবাই করবে উত্তর। কোন বৌদ্ধ সংগীতিতে মহাযান ধর্মমতের উদ্ভব ঘটে? উত্তর হবে চতুর্থ বৌদ্ধ সংগীতি। চতুর্থ বৌদ্ধ সংগীতিতে মহাযান ধর্মমতের উদ্ভব ঘটে। এই চতুর্থ বৌদ্ধ সংগীতিটি কনিষ্কের আমলে ঘটেছিল। কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সংগীতি হয় কোথায়? কাশ্মীরে, মতান্তরে জলন্ধরে। সেই জায়গায় বৌদ্ধ সংগীতিতে মহাযান ধর্মমতের উদ্ভব ঘটেছিল। মনে থাকবে সবার। 8 নম্বর দেখো, দক্ষিণা পথপতি ও অপ্রতিহত চক্র কোন রাজার উপাধি ছিল? দক্ষিণা পথপতি ও অপ্রতিহত চক্র কোন রাজার উপাধি ছিল? উত্তর করো সবাই। দক্ষিণা পথপতি ও অপ্রতিহত চক্র কোন রাজার উপাধি ছিল? দেখো, দক্ষিণা পথপতি অপ্রতিহত চক্র উপাধি ছিল প্রথম সাতকর্ণী। প্রথম সাতকর্ণী দক্ষিণা পথপতি অপ্রতিহত রাজার উপাধি ছিল প্রথম সাতকর্ণী। ইনি পশ্চিম মালব জয় করার পর অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। অশ্বমেধ যজ্ঞ, যেটা হচ্ছে তৎকালীন রাজাদের মধ্যে সবচেয়ে বড় যজ্ঞ, অর্থাৎ গুরুত্বপূর্ণ যজ্ঞ, অর্থাৎ সবচেয়ে যদি জয় বেশি পায়, অর্থাৎ সে যদি খুব প্রতিপত্তিশালী নরপতি হন, তাহলে তিনি অশ্বমেধ যজ্ঞ করেন। তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তৎকালীন সময়ে। অর্থাৎ প্রথম সাতকর্ণী অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তিনি দক্ষিণা পথপতি অপ্রতিহত চক্র উপাধি নিয়েছিলেন। নানঘাট, তার রানী নয়নিকার নানঘাট শিলালিপি থেকে তার কীর্তিকলাপ জানা যায়। অর্থাৎ প্রথম সাতকর্ণীর কীর্তিকলাপ জানা যায় নানঘাট শিলালিপি থেকে।
তিনি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। দক্ষিণা পথপতি এবং অপ্রতিহত চক্র এনার উপাধি ছিল। 9 নম্বর দেখো, কোন রাষ্ট্রকূট রাজ রামেশ্বর সেতুবন্ধে বিজয় স্তম্ভ প্রথিত করেন, অর্থাৎ বিজয় স্তম্ভ উদ্দীর্ণ করেছিলেন কোন রাষ্ট্রকূট রাজ? কোন রাষ্ট্রকূট রাজ? সবাই বলবে উত্তর। উত্তর কি হবে? কোন রাষ্ট্রকূট রাজ রামেশ্বর সেতুবন্ধে বিজয় স্তম্ভ প্রথিত করেছিলেন? উত্তর করো। উত্তর হবে দেখো তৃতীয় কৃষ্ণ। তৃতীয় কৃষ্ণ রাষ্ট্রকূট রাজ রামেশ্বর সেতুবন্ধে বিজয় স্তম্ভ প্রথিত করেছিলেন। এবং এই রাষ্ট্রকূট রাজের মধ্যে সবচেয়ে প্রতিপত্তিশালী ছিলেন কে? উত্তর করবে সবাই। রাষ্ট্রকূট রাজার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব প্রতিপত্তি কার ছিল? রাষ্ট্রকূট রাজার প্রথম যে রাজা ছিল তার নাম ছিল কি? দন্তি দুর্গ। কে? দন্তি দুর্গ। প্রতিষ্ঠাতা ছিলেন রাষ্ট্রকূট রাজ, অর্থাৎ রাষ্ট্রকূট রাজের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। এবং রামেশ্বর সেতুবন্ধে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রাচীনকালে কোন রাজ রামেশ্বর সেতুবন্ধে বিজয় স্তম্ভ পতিত করেন? তৃতীয় কৃষ্ণ। 10 নম্বর দেখো, মিতক্ষরা গ্রন্থের রচয়িতা কে? মিতক্ষরা গ্রন্থের রচয়িতা কে? মিতক্ষরা গ্রন্থের রচয়িতা কে? দেখো, মিতক্ষরা গ্রন্থের রচয়িতা হচ্ছে বিজ্ঞানেশ্বর। বিজ্ঞানেশ্বর হচ্ছে মিতক্ষরা গ্রন্থের রচয়িতা, ঠিক মনে পড়ছে? এখানে দেখো, বিহল্লন ইনি ছিলেন সভাকবি। কার সভাকবি? কেউ কি বলতে পারবে এটা? এই ব্যক্তি কার সভাকবি ছিলেন? কল্যাণের পরবর্তী চালুক্য বংশীয় রাজ ষষ্ঠ বিক্রমাদিত্য। ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন। ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন বিহ্বল। এবং মিতক্ষরা গ্রন্থের রচয়িতা হচ্ছে বিজ্ঞানেশ্বর। পরের প্রশ্ন দেখো, 11 নম্বর, মার্তণ্ড উত্তম চোল গঙ্গাইকোন্ড চোল কোন রাজের উপাধি ছিল? রাজাধিরাজ নাকি প্রথম রাজেন্দ্র নাকি দ্বিতীয় রাজেন্দ্র? বলো সবাই। মার্তণ্ড উত্তম চোল গঙ্গাইকোন্ড চোল কোন রাজের উপাধি ছিল? সবাই উত্তর করবে। উত্তর হবে দেখো প্রথম রাজেন্দ্র চোল।
প্রথম রাজেন্দ্র চোল, মার্তণ্ড, উত্তম চোল, গঙ্গাইকোন্ড চোল, ইনি এই উপাধিগুলো নিয়েছিলেন এবং তিনি তার নৌশক্তির প্রভাবে বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন। 12 নম্বর দেখো, তার আগে দেখো আমাদের নতুন ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, এসএসসি জিডি, ডব্লিউবিপি, কেপি, বিএসসি এক্সামের উদ্যম ব্যাচ রয়েছে, ডব্লিউবিপি প্র্যাকটিস ব্যাচ রয়েছে। সেই সমস্ত ব্যাচগুলো তোমরা প্রতিদিন রুটিনে দেখো অবশ্যই, সেগুলো TWS একাডেমি অ্যাপসের ভিতরে কিন্তু এর ক্লাসগুলো চলে। দেখো 12 নম্বর দেখো, মালিক চাজু ও সিদি মৌলার বিদ্রোহ কার সময়কালে ঘটে? মালিক চাজু ও সিদি মৌলার বিদ্রোহ কার সময়কালে ঘটে? উত্তর করবে সবাই। মালিক চাজু ও সিদি মৌলার বিদ্রোহ কার সময়কালে ঘটে? উত্তর কি হবে দেখো, উত্তর হবে জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি আহ, সম্পর্কে আলাউদ্দিন খলজির কাকা। ইনি 70 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন। 70 বছর বয়সে, 70 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন। মালিক চাজু সিদি মৌলার বিদ্রোহ জালালউদ্দিন খলজির সময় ঘটে। এছাড়া তিনি নব মুসলিম যারা তাদেরকে হত্যা করেছিলেন। এবং আলাউদ্দিন খলজি জালালউদ্দিন খলজির সম্পর্কে, মানে জালালউদ্দিন খলজি আলাউদ্দিন খলজির সম্পর্কে কাকা হয়। 13 নম্বর দেখো, পারস্যের বিখ্যাত কবি হাফেজের সঙ্গে পত্রালাপ করতেন কোন ইলিয়াস শাহী বংশের রাজা? পারস্যের বিখ্যাত কবি হাফেজ এর সঙ্গে পত্রালাপ করতেন কোন ইলিয়াস শাহী বংশের রাজা? উত্তর করো সবাই। শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন আজম, শামসুদ্দিন আহমদ, নাসিরউদ্দিন মাহমুদ, কোনটি হবে? দেখো, পারস্যের বিখ্যাত কবি হাফেজের সঙ্গে পত্রালাপ করতেন গিয়াসউদ্দিন আজম। 14 নম্বর দেখো, ক্যাপ্টেন হকিন্স কোন মুঘল রাজদরবারে আসে? ক্যাপ্টেন হকিন্স কোন মুঘল রাজদরবারে এসেছিলেন? উত্তর হবে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সময় তিনি ক্যাপ্টেন হকিন্স আসে কত খ্রিস্টাব্দে? 1608 খ্রিস্টাব্দে। 1608 খ্রিস্টাব্দে আসে। এছাড়া 1615 খ্রিস্টাব্দে স্যার টমাস রো টমাস রো কিন্তু আসে জাহাঙ্গীরের দরবারে। ঠিক, ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন। 15 নম্বর দেখো, শাহজাহানের কনিষ্ঠ পুত্র মুরাদ কোন অঞ্চলের শাসনকর্তা ছিলেন? উত্তর করো। শাহজাহানের কনিষ্ঠ পুত্র মুরাদ কোন অঞ্চলের শাসনকর্তা ছিলেন? দেখো উত্তর কি হবে, উত্তর হবে গুজরাট। গুজরাটে কিন্তু কনিষ্ঠ পুত্র মুরাদ শাসনকর্তা ছিলেন। বাংলায় ছিল কে? তার আরেক পুত্র সুজা। দাক্ষিণাত্যে দাক্ষিণাত্যে ছিলেন ঔরঙ্গজেব এবং পাঞ্জাব, মুলতান, এলাহাবাদ এই সমস্ত অঞ্চলের শাসনকর্তা ছিলেন দারা। তাহলে গুজরাটে শাসনকর্তা ছিলেন কনিষ্ঠ পুত্র মুরাদ এবং বাংলায় সুজা। 4 পুত্রের মধ্যে যে দ্বন্দ্ব বেঁধেছিল। 16 নম্বর দেখো, ভারতে পর্তুগিজ অধিকৃত স্থান সময়ের প্রথম শাসনকর্তা কে হয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট এবং কনফিউশন প্রশ্ন এবং অনেকের অন্তদ্বন্দ্ব এটা দেখা যায় যে ভারতে পর্তুগিজ অধিকৃত স্থান সময়ের মধ্যে প্রথম শাসনকর্তা কে নিযুক্ত হয়েছিলেন? আলফানসাও, আলবুকার্ক, আলমেইদো, আলবুকার্ক নাকি জামোরিন, কোনটি হবে? কোনটি হবে উত্তর? উত্তর করো সবাই।
উত্তর কি হবে? দেখো উত্তর হবে আলমেইদো। আলমেইদো হচ্ছে ভারতে পর্তুগিজ অধিকৃত স্থান সময়ের প্রথম শাসনকর্তা আলমেইদো। এবং এই আলবুকার্ক ছিলেন প্রাচ্য দেশে প্রথম পর্তুগিজ আধিপত্যের প্রতিষ্ঠাতা, প্রকৃত পর্তুগিজ প্রতিষ্ঠাতা। তাহলে কি হবে উত্তর? উত্তর হবে আলমেইদো। ভারতে পর্তুগিজ অধিকৃত স্থান সময়ের প্রথম শাসনকর্তা ছিলেন আলমেইদো। এবং ভারতে পর্তুগিজ অধিকৃত স্থান সময়ের প্রথম আলমেইদো এবং প্রাচ্য দেশে প্রকৃত পর্তুগিজ প্রতিষ্ঠাতা ছিলেন আলবুকার্ক। এই দুখানা জিনিস মনে রাখবে। 17 নম্বর দেখো, পানিপথের রণক্ষেত্রেই ভারতের ভাগ্য নির্ধারিত হয় উক্তিটি কোন ঐতিহাসিক করেছিলেন? ডক্টর যদুনাথ সরকার, গ্র্যান্ড ডাফ, ভিনসেন্ট স্মিথ। কে হবে উত্তর? পানিপথের রণক্ষেত্রেই ভারতের ভাগ্য নির্ধারিত হয় উক্তিটি কোন ঐতিহাসিক করেছিলেন? উত্তর হবে ডক্টর যদুনাথ সরকার। ডক্টর যদুনাথ সরকার করেছিলেন পানিপথের রণক্ষেত্রে ভারতের ভাগ্য নির্ধারিত হয়। অর্থাৎ প্রথম পানিপথের যুদ্ধের ক্ষেত্রে মুঘলরা ভারতে চলে এসেছিল, দ্বিতীয় পানিপথের যুদ্ধ, তৃতীয় পানিপথের যুদ্ধ এবং এই সমস্ত ক্ষেত্রে একটা একটা টার্নিং পয়েন্ট ইতিহাসের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে। ওই জন্য ইনি বলেছিলেন। 18 নম্বর দেখো, কোন যুদ্ধ ছিল স্থলযুদ্ধে ইউরোপীয়দের কাছে ভারতীয়দের প্রথম পরাজয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন যুদ্ধ ছিল স্থলযুদ্ধ, মানে কোন যুদ্ধ ছিল স্থলযুদ্ধে ইউরোপীয়দের কাছে ভারতীয়দের প্রথম পরাজয়? মাইলাপুর বা সেন্ট থমেস যুদ্ধ, এটা কত হয়েছিল? 1746 খ্রিস্টাব্দে। কার সময় হয়েছিল? ফরাসি ভার্সেস কর্ণাটকের নবাব। মনে থাকবে, কর্ণাটকের নবাবের সাথে হয়েছিল এবং ফরাসিরা জিতে গিয়েছিল। 19 নম্বর দেখো, সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিলেন? সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে আম্বেদকর। আম্বেদকর প্রতিষ্ঠা করেছিলেন। 20 নম্বর দেখো, সাউকার বিরোধী দাঙ্গা বা দাক্ষিণাত্য বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? সাউকার বিরোধী বিদ্রোহ, দাক্ষিণাত্য বিদ্রোহ কবে হয়েছিল? উত্তর কি হবে? 1875 খ্রিস্টাব্দে। 1875 খ্রিস্টাব্দে সাউকার বিরোধী দাঙ্গা বা দাক্ষিণাত্য বিদ্রোহ হয়। প্যাটেল উপাধি কারা গ্রহণ করত? প্যাটেল উপাধি কারা গ্রহণ করত? উত্তর কি হবে? পতিদার যারা ছিল তারা কিন্তু প্যাটেল উপাধি গ্রহণ করত তৎকালীন সময়ে। 22 নম্বর দেখো, তেলেগু সাহিত্য সাংবাদিকতার জনক কে ছিলেন? তেলেগু সাহিত্য এবং সাংবাদিকতার জনক ছিলেন কে? উত্তর করবে সবাই। তেলেগু সাহিত্য এবং সাংবাদিকতার জনক কে ছিলেন? উত্তর হবে বিরসালিঙ্গম পান্তুলু। আরেকটা শেষে অক্ষর পান্তুলু। তেলেগু সাহিত্য এবং সাংবাদিকতার জনক ছিলেন। 23 নম্বর দেখো, কে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন? কেশবচন্দ্রকে কে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছিলেন? উত্তর করবে সবাই। উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন। বৈদিক শাস্ত্রে ফিরে যাও, এটি কার উক্তি ছিল? বৈদিক শাস্ত্রে ফিরে যাও, এটি কার উক্তি ছিল? বৈদিক শাস্ত্রে ফিরে যাও, এটি উক্তি ছিল দয়ানন্দ সরস্বতীর। দয়ানন্দ সরস্বতীর উক্তি ছিল বৈদিক শাস্ত্রে ফিরে যাও। ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 খ্রিস্টাব্দে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব কে করেছিলেন? ভারতবর্ষে ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব কে করেছিলেন বলবে সবাই।
উত্তর হবে ক্লিমেন্ট এটলি। ক্লিমেন্ট এটলি। 26 নম্বর দেখো, রবীন্দ্রনাথ কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? উত্তর কি হবে? ঘরে বাইরে। 27 নম্বর দেখো, এইটাই 6 নম্বর ক্লাসে 28 দাগে ছিল, ভুল হয়েছিল। বলবে সবাই, আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, এটা কে বলেছিলেন? শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ বলেছিলেন। 28 নম্বর দেখো, এম এন রায়ের আসল নাম কি? এম এন রায়ের আসল নাম কি? উত্তর কি হবে? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 29 নম্বর দেখো, ভারতে কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক জন্ম হয় কবে? ভারতে কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক জন্ম হয় কবে? উত্তর হবে 1925 সালে। 30 নম্বর দেখো, সিল্ক লেটার কনস্পিরেসি বা রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কবে হয়? সিল্ক লেটার কনস্পিরেন্সি বা রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কবে হয়? উত্তর হবে কি? 1916 খ্রিস্টাব্দে। 30 খানা প্রশ্ন ছিল, কার কতটা হলো অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ক্লাসগুলোতে আরো বেশি বেশি কিন্তু প্রশ্ন 30 খানার মধ্যেই প্রশ্নগুলো থাকবে, খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন থাকবে। ওই জন্য ইতিহাস যে সমস্ত জিনিস তোমাদের কাছে রয়েছে সেটাও কিন্তু ভালো করে পড়বে এবং প্লাস প্রশ্নগুলো দেখবে। কারণ এই প্রশ্ন থেকে, যেমন এই মিহিরকুলের ওই ধারণাটা যেটা আমি ক্লাস 2 বা 3-এ করিয়েছিলাম, সেটা কিন্তু ডব্লিউবিসিএস এ মিহিরকুল কোন জাতির নেতা বা কোন জাতির রাজা ছিলেন এটা কিন্তু এসেছিল। তাহলে ডব্লিউবিসিএস এর যে সমস্ত প্রশ্নগুলো যে লেভেল থেকে এসছে সেটা কিন্তু আস্তে আস্তে অর্জন করার দরকার। ওই জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেই সব ক্ষেত্রে। চলো আজকে এ পর্যন্ত। আমাদের ফ্রি লাইভ ক্লাস শিডিউল রয়েছে মন্ডে টু স্যাটারডে, দেখে নেবে।